ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা সংশয় ওঠে। তাদের সাথে কথা বলবো, তাদের সাথে মিশবো, তাদেরকে এড়িয়ে চলাই মনে হয় ভালো। আসলে এই ট্যাবু থেকে কি আমরা বেরিয়ে আসতে পারি না? এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কেপিসি মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর অনির্বাণ মজুমদারকে। নমস্কার, আমি ডক্টর অনির্বাণ মজুমদার। আমি প্রফেসর ইন এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট, কেপিসি মেডিকেল কলেজ, কলকাতা। আজকের বিষয় এখন অবধি সায়েন্স এর কারণ বার করতে পারেনি। সো আমরা এখনও জানি না কেন এরকম হয়। কতগুলো থিওরি আছে, তার মধ্যে একটা হচ্ছে যে জেনেটিক কিছু ব্যাপার থাকে, সেটা হেরিডিটারি নয়। মা বাবার আছে বলে বাচ্চার হচ্ছে এরকম। হেরিডিটারি আর জেনেটিক্সের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন আছে। জেনেটিক ইজ ডিফারেন্ট, হেরিডিটি ইজ ডিফারেন্ট। তো জেনেটিক্যাল কিছু কারণে অনেক সময় দেখা গেছে কিছু জিন্সের গণ্ডগোলের জন্য এটা হয়, কিন্তু এটা ফুল প্রুফ নয়। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে যে চাইল্ডহুড অ্যাবিউজ। এটা দেখা গেছে যে বাচ্চারা যদি সেক্সুয়ালি অ্যাবিউজ হয় অ্যাট এ ভেরি ইয়াং এজ, তাহলে তাদের মধ্যে এই প্রবণতাটা থাকতে পারে। থার্ড হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সি মাদার যদি নাকি কোনো ওষুধ নিয়ে থাকে, যেই ওষুধগুলোর মধ্যে একটা হরমোনাল এফেক্ট আছে, সেই রকম কোনো হরমোনাল এফেক্টওয়ালা ওষুধ যদি কিছু থাকে যে সেইটার থেকে অনেক সময় হতে পারে। আর লাস্টলি আমি বলবো, যেটা আমার পার্সোনাল ভিউ পয়েন্ট, সেটা হচ্ছে এন্ডোক্রিন ডিসরাপ্টার। এখন এটা ইটসেলফ একটা বড় টপিক। এন্ডোক্রিন এন্ডোক্রিন ডিসরাপ্টার সমস্ত জিনিসের মধ্যে থাকে। খুব কমনলি আমি বলছি প্লাস্টিক। সো প্লাস্টিকগুলো, আমরা যখন প্লাস্টিকের বোতলে জল খাই, তখন এই প্লাস্টিকটা মাইক্রো কোয়ান্টিটি না, ন্যানো কোয়ান্টিটিতে জলের মধ্যে আসে। তো এরকম নয় যে আমি এক বোতল জল খেলাম অমনি আমার বিরাট কিছু হবে, কিন্তু আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে এত প্লাস্টিক ইউজ করি সারাদিন আমাদের কাজে কর্মে, যে আলটিমেটলি এরকম ন্যানো পার্টিকেল জমে জমে অনেকটা পরিমাণে আমাদের এন্ডোক্রিন ডিসরাপ্টারগুলো আমাদের শরীরের মধ্যে ঢোকে। শুধু প্লাস্টিক নয়, এমনি রং, কালার, লিপস্টিক, পারফিউম, স্নো, আপনার ধরুন সমস্ত হেলথ কেয়ার সিস্টেমে যত কিছু ইউজ হয়, যেমন প্লাস্টিকের মধ্যে দিয়েই তো আমরা সমস্ত স্যালাইন প্লাস্টিকের মধ্যে দিয়ে যায়। তো এইরকম অজস্র কিছু কিছু মেডিসিন এন্ডোক্রিন ডিসরাপ্টার আছে। তো যাই হোক, এইসব এন্ডোক্রিন ডিসরাপ্টারগুলো একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে, কেন আমরা প্রচুর এন্ডোক্রিন ডিসরাপ্টার ইউজ করি, প্রচুর ফার্টিলাইজার ইউজ হয়, প্রচুর ইনসেকটিসাইড ইউজ হয়, প্রচুর পেস্টিসাইড ইউজ হয় আমাদের খাবারের মধ্যে। তো এই সব জায়গা থেকে বিভিন্ন রকম কেমিক্যাল ঢুকছে। তো এই কেমিক্যালগুলো একটা প্রেগনেন্ট মাদারও ইকুয়ালি এক্সপোজ। অলমোস্ট 500 ডিফারেন্ট টাইপস অফ এন্ডোক্রিন ডিসরাপ্টার একটা প্রেগনেন্ট মাদার সে ফেস করে ডিউরিং হার প্রেগন্যান্সি। সো একটা বিরাট গ্রুপ সায়েন্টিস্টদের ধারণা যে যেহেতু ওয়ার্ল্ডে ক্রমশ এই ধরনের জিনিসগুলোর ইউজ বেড়ে যাচ্ছে, আমরা ন্যাচারাল জিনিস থেকে যেহেতু আর্টিফিশিয়াল আনন্যাচারাল জিনিসগুলো বেশি ইউজ করছি, ন্যাচারালি এন্ডোক্রিন ডিসরাপ্টার আমাদের শরীরে প্রচুর ঢুকছে। অ্যান্ড পসিবলি ডিউরিং প্রেগনেন্সি মাদার যখন এত রকম এন্ডোক্রিন ডিসরাপ্টার ফেস করে, তখন সেইগুলো একটা ইম্প্যাক্ট থাকতে পারে। তবে এখনও অবধি, আবার আমি শেষ করবো এটা বলে, আমরা এক্স্যাক্ট কজ জানি না। এই বিষয়টার উপরেই আমাদের কাজকর্ম, আমাদের রিসার্চ বা আমাদের অ্যাক্টিভিটি এটার উপরেই। সো আমাদের হাসপাতালে, কেপিসি মেডিকেল কলেজে আমাদের যে এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আছে, সেখানে আমরা এই ট্রান্সজেন্ডার কেয়ারটা দিয়ে থাকি। তো ন্যাচারালি প্রচুর পেশেন্ট আমাদের আসে, প্রচুর পেশেন্ট আমাদের এখানে দেখাতে আসে, বিভিন্ন বয়সের আসে, কোয়াইট ন্যাচারালি। এখন এইটা একটা ইস্যু যে এটার একটা লিগ্যাল অ্যাসপেক্ট আছে। তো সেটাকে মানতে হবে যে আমাদের দেশে এজ অফ ম্যাচুরিটি যেটা আমরা বলি, সেটা হচ্ছে 18 বছর। সো 18 বছর বয়সের আগে কিন্তু একটা বাচ্চা পারমিশন দিতে পারে না যে তার সেক্স চেঞ্জ অপারেশন করা হোক। সো ইউজুয়ালি অপারেটিভ প্রসিডিওরগুলো আমরা কোনো সময়ই 18 বছরের আগে সাজেস্ট করি না। কিন্তু কিছু পৃথিবীর কিছু দেশে, স্পেশালি আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা বলবো, ওরা 16 ইয়ার্সের পরেও অনেক সময় অ্যালাউ করে দেয়, কিন্তু আমরা এখন অবধি 18 ইয়ার্সের আগে এটা অ্যালাউ করি না।
কিন্তু ইস্যু হচ্ছে যে একটা বাচ্চা যে যখন ডেভেলপ করছে, যখন তার এই ট্রান্সজেন্ডার আইডেন্টিটিটা ডেভেলপ করে, মানে আমি ছেলে না আমি মেয়ে, বা একটা মেয়ে ভাবছে আমি মেয়ে না আমি একটা ছেলে, এই যে এই আইডেন্টিটিটা কিন্তু অনেক ছোট বয়সে ডেভেলপ করে। মোটামুটি যত সার্ভে আছে, যত ডেটা আছে আমরা দেখেছি, প্লাস আমাদের নিজেদের ডেটাও সাজেস্ট করে, মোটামুটি 4 থেকে 6 বছর বয়সের মধ্যে এই আইডেন্টিটিটা ধীরে ধীরে বাচ্চার মধ্যে আসতে থাকে। তো 4 থেকে 6 বছর বয়স থেকে ও ভাবে আমি ঠিক এই জেন্ডারে নই, প্রচুর কনফিউশন থাকে, কোয়াইট ন্যাচারালি কাউকে বলতে পারে না, মা বাবার সঙ্গে শেয়ার করতে পারে না, মা বাবাকে বলে মা বাবারা ধমক দেয়। এই জন্যই আমি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, কেন আমি দেখেছি অনেক প্যারেন্টস এটাকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু আবার এরকমও দেখেছি অনেক প্যারেন্টস খুব ভালো অ্যাকসেপ্ট করে, তারা বাচ্চাকে সাপোর্ট দেয়। এই পিরিয়ড অফ টাইমটায় বাচ্চাটাকে মোরালি এবং সাইকোলজিক্যালি সাপোর্ট দেওয়া প্যারেন্টস, ফ্যামিলি মেম্বারদের ভেরি ইম্পর্ট্যান্ট রেসপন্সিবিলিটি। সেইটা মোর ইম্পর্ট্যান্ট, সেইটা অনেক বেশি করে সকলের জানা উচিত যে আমরা এখন অবধি মেডিকেল সায়েন্স তার যা ফেনোটিপিক্যাল সেক্স তার সঙ্গে মেন্টাল সেক্সটা ম্যাচ করানো যায় না। আমরা ফেনোটিপিক্যাল সেক্সটা চেঞ্জ করে মেন্টাল সেক্সটার সঙ্গে ফেনোটিপিক্যাল সেক্সটাকে ম্যাচ করাই। তাই জন্যই এই অপারেশনের কথা উঠছে, তার জন্যই সেক্স চেঞ্জ অপারেশন করা উঠছে। আমরা এটাকে সেক্স চেঞ্জ বলছি, কিন্তু ও মনে করছে এইটা অ্যাফার্মেশন। আমরা এখন এটা বলি না সেক্স চেঞ্জ অপারেশন, আমরা বলি এটাকে জেন্ডার অ্যাফার্মিং সার্জারি। জেন্ডার অ্যাফার্মিং মানে ও তো মেয়ে, ওর বাই চান্সলি ওর জেনিটালিয়াটা ছেলে, তাই আমি ওকে মেয়ে বানানোর চেষ্টা করছি। সো উই আর অ্যাফার্মিং হিজ অর হার সেক্স, উই আর নট চেঞ্জিং দ্য সেক্স। সো এই হচ্ছে ব্যাপারটা। তো আমরা এগুলো ইউজুয়ালি শুরু হয়, প্রথমে আমরা সাইকোলজিক্যাল একটা ইভ্যালুয়েশন করি কতটা স্ট্রং। বিশেষ করে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদের এই আইডেন্টিটিটা একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য রান করে। সে 30% বাচ্চা আমরা দেখতে পারি তারা আবার ধীরে ধীরে ব্যাক করে আসে তাদের অরিজিন মানে ফেনোটিপিক্যাল সেক্সে। সো এটা একটা বাচ্চাদের ক্ষেত্রে এটা একটা খুব চ্যালেঞ্জিং ইস্যু। কিন্তু অ্যাবাভ দ্য এজ অফ 18 মোটামুটি আমরা হরমোন থেরাপি, সেক্স জেন্ডার অ্যাফার্মিং সার্জারি এগুলো আমরা অ্যাডভাইস করতে পারি। কিন্তু ইস্যু হচ্ছে যে আমাদের দেশে অ্যাকচুয়ালি এরা আসে অনেক দেরিতে। আমার লাস্ট যে পাবলিকেশন আমরা করেছিলাম তাতে আমরা দেখেছি যে মোটামুটি এজ অফ প্রেজেন্টেশন আমাদের দেশে হচ্ছে 25 ইয়ার্স, যেখানে বিদেশে এজ অফ প্রেজেন্টেশন হচ্ছে 13 to 14 ইয়ার্স। সো আমাদের দেশে 1 দশক পরে আসছে বিকজ অফ সোশ্যাল ট্যাবু। গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে এবং সুপ্রিম কোর্ট থেকেও যেহেতু বলা আছে, সেহেতু এনারা যে কোনো সরকারি হাসপাতালেই যান না কেন আর যে কোনো প্রাইভেট হাসপাতালেই যান না কেন তারা চিকিৎসা পাবেন এবং তাদের কোনো ডিসক্রিমিনেট করা হবে না। দিস ইজ দ্য ল। কাজেই আমাদেরকে এই লটা মানতে হবে। আমাদের সব হাসপাতালে যে একটা জেন্ডার ক্লিনিক আছে এরকম আমি মনে করি না। কিছু কিছু জায়গায় এখন অ্যাক্রস ইন্ডিয়া কিছু জায়গায় এটা করার চেষ্টা হচ্ছে, একটা জেন্ডার ক্লিনিক। আমরা আমাদের হাসপাতালে কেপিসি মেডিকেল কলেজে আমরা একটা ট্রান্সজেন্ডার ক্লিনিক আমরা করে রেখেছি এবং যে কোনো পিজিতে হোক বা অন্য কোনো মেডিকেল কলেজে হোক, যেখানেই এন্ডোক্রাইন ডিপার্টমেন্ট আছে সেখানেই তারা যথেষ্ট হেল্প সাহায্য পাবেন, এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস। কাজেই কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যদি কোনো ভর্তি করার কোশ্চেন ওঠে তখন একটু অসুবিধা হয়, কারণ আমাদের তো ট্রান্সজেন্ডার বলে কোনো ওয়ার্ড হয় না। এখন অবধি আমার জানা নেই আমার পশ্চিমবঙ্গে কোনো ট্রান্সজেন্ডার বলে আলাদা ওয়ার্ড আছে। ইউজুয়ালি আমাদের মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ড হয়। সো কোয়াইট ন্যাচারালি এটা একটুখানি সমস্যা এই জায়গাটায় অনেক সময় আসে। ইন দ্যাট কেস আমাদের কাছে খুব সুন্দর এটা অপশান, সেটা হচ্ছে তারা কেবিনে ভর্তি হয়ে যায়। তো কেবিনে যদি থাকে হয়তো একটুখানি খরচার একটু এদিক ওদিক হবে, তো কিন্তু কেবিনে ভর্তি হলে তা আর কোনো ঝামেলা নেই। সো চিকিৎসা তারা পেতেই পারে। মেইনলি চ্যালেঞ্জ হচ্ছে বাথরুমটা নিয়ে, অ্যাকচুয়ালি কোন ওয়াশরুমটায় যাবেন, তো সেই জায়গাটা একটা প্রবলেম হয়। কিন্তু এই ক্ষেত্রে ভেরি ইজি সলিউশন হচ্ছে লেট দেম অ্যাডমিটেড ইন দ্য কেবিন। সিঙ্গেল কেবিনে যদি তারা থাকে কোনো অসুবিধা নেই, ওখানে বাথরুমও থাকবে আর নিজের মতো করে ইউজ করতে পারবেন। যখন আমরা এই পেশেন্টদের চিকিৎসা করি হরমোন দিয়ে, তখন কোয়াইট ন্যাচারালি যারা পুরুষ তাদেরকে আমরা যেহেতু মেয়ে করতে চাই তাদেরকে ফেমিনাইজিং হরমোন দিতে হবে, আর যারা মহিলা
বা মেয়ে তারা যেহেতু পুরুষ হতে চায় তাদেরকে ন্যাচারালি তাদেরকে অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোন দিতে হবে। এই হচ্ছে বেসিক প্রোফাইল। এছাড়াও আরও অন্যান্য অনেক নিটিগ্রিটি আছে, সেটার মধ্যে আমি ঢুকবো না, কিন্তু এই হচ্ছে বেসিক প্রোফাইল নাম্বার 1। আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেব কোনো রকম নেশা না করার দিকে। সিগারেট স্মোকিং, অ্যালকোহল এবং নানা রকমের ড্রাগস বা নার্কোটিক্স এরা কিন্তু প্রচুর ইউজ করে। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটা দেখা গেছে, নট ইন আওয়ার কান্ট্রি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমাদের সীমিত যেটুকু আমাদের এক্সপিরিয়েন্স আর যেটুকু পাবলিকেশন আমরা করেছি তাতে দেখা গেছে আমাদের এখানে ভেরি ফর্চুনেটলি কোনো নার্কোটিক্স বা ড্রাগস নেওয়ার নেশা আমাদের ক্লিনিকে যে ট্রান্সজেন্ডাররা দেখাতে আসেন তাদের মধ্যে নেই, জিরো। অ্যালকোহল স্মোকিং আছে, কিন্তু আমরা সবসময় অ্যাডভাইস করি অ্যালকোহল স্মোকিং একদম বন্ধ করার জন্য। তার কারণ হচ্ছে এর সঙ্গে হরমোনাল যে ওষুধ আমরা ইউজ করি তাতে অনেক সাইড এফেক্ট বেড়ে যায়, তো এটা ইউজ করা উচিত না। সেকেন্ড ইম্পর্টেন্ট ইস্যু আর চ্যালেঞ্জ হচ্ছে ওয়েট। অনেকেরই প্রচুর ওয়েট বেশি থাকে এবং হরমোনাল চিকিৎসা করতে গেলে ওয়েট আরও বেড়ে যায়। সো কোয়াইট ন্যাচারালি ওয়েটের সঙ্গে অন্যান্য সমস্যা চলে আসে, ডায়াবেটিস চলে আসে, কোলেস্ট্রলের প্রবলেম চলে আসে। ন্যাচারালি আমরা ওয়েটটাকে কম রাখতে বলি। এই দুটো ছাড়া বাকি হরমোনাল চিকিৎসা মোটামুটিভাবে সেফ, কিন্তু তার সাইড এফেক্ট সবসময় আমাদেরকে মনিটর করতে হয়। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর অনির্বাণ মজুমদারকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে গেলে দেখুন মেডিটিপস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।